একটা ব্যবসার ফাইন্যান্সিংয়ের কথা ভাবলে এটাকে কোনো একটা সিঙ্গেল ইভেন্ট হিসেবে দেখা ঠিক না, বরং এটা একটা লম্বা জার্নির মতো। চলুন আজ আমরা এই জার্নিটাকেই একটু কাছ থেকে দেখি আর বোঝার চেষ্টা করি কিভাবে একটা আইডিয়া থেকে সাকসেসফুল ব্যবসা গড়ে তোলার জন্য নানান রকম ফাইন্যান্সিয়াল টুলস কাজে লাগানো হয়। এই প্রশ্নটা দিয়েই কিন্তু আজকের আলোচনাটা শুরু হচ্ছে। প্রত্যেকটা বড় ব্যবসার গল্পের শুরুতে এই একটা প্রশ্নই থাকে, প্রথম ফান্ডিংটা কিভাবে এলো। চলুন এই জার্নির একদম শুরু থেকে এর বিকাশের গল্পটা জেনে নেওয়া যাক। চলুন আমরা একটা কাল্পনিক কোম্পানি ধরি, নাম দিলাম পিক্সেল পেন্ট্রি। ধরা যাক এর একটা দুর্দান্ত আইডিয়া আছে, কিন্তু শুধু আইডিয়া থাকলেই তো আর হয় না, তাই না? আইডিয়াকে বাস্তবে রূপ দিতে দরকার হয় প্রাথমিক মূলধন, আর এখান থেকেই আমাদের গল্পটা মোড় নিচ্ছে। মালিকের মূলধন মানে ওনার্স ক্যাপিটাল হলো সেই ফাউন্ডেশনটা যার উপর একটা পুরো ব্যবসার কাঠামো দাঁড়িয়ে যায়। মানে এটা শুধু টাকা না, এটা হলো নিজের স্বপ্নের উপর নিজের বিশ্বাস। যখন একজন ফাউন্ডার তার জমানো টাকায় একটা বিজনেসে লাগান, তখন তিনি আসলে পুরো পৃথিবীকে জানান যে তিনি তার আইডিয়ার উপর কতটা ভরসা রাখেন। তো এখানে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? এটা একটা ক্লাসিক রিস্ক ভার্সেস রিওয়ার্ডের খেলা। একদিকে পুরো কন্ট্রোল নিজের হাতে থাকে, কাউকে কোনো সুদ দিতে হয় না, এটা তো দারুণ ব্যাপার। কিন্তু অন্যদিকে ঝুঁকিটাও বিশাল। যদি ব্যবসাটা না চলে তাহলে নিজের জমানো সব টাকা হারানোর একটা ভয় থাকে। এটাই হলো নিজের টাকায় ব্যবসা করার সবচেয়ে বড় চ্যালেঞ্জ আর সবচেয়ে বড় অ্যাডভান্টেজ। পিক্সেল প্যান্ট্রির গল্পে ফেরা যাক। ব্যবসাটা যখন একটু একটু করে বড় হতে শুরু করেছে, তখন নতুন যন্ত্রপাতি কেনা বা একটা অফিস লিজ নেওয়ার দরকার পড়ল। এই পর্যায়ে এসে মালিকের জমানো টাকা আর যথেষ্ট নয়, এখন দরকার আরও বড় অঙ্কের ফান্ডিং, যা ব্যবসাকে নেক্সট লেভেলে নিয়ে যাবে। ব্যবসা যখন একটু বড় হয় তখন ব্যাংক লোনই হয়ে দাঁড়ায় সবচেয়ে কমন একটা অপশন। এটা একটা ট্রাইড অ্যান্ড টেস্টেড উপায়। ভাবুন, এটা হলো লম্বা সময়ের বড় বিনিয়োগের জন্য একটা স্ট্রাকচার্ড সমাধান, যা পিক্সেল প্যান্ট্রিকে তার গ্রোথ জার্নিতে সাহায্য করবে। তাহলে ব্যাংক লোনের আসল ট্রেড অফটা কোথায়? দেখুন, একদিকে এটা একটা প্ল্যান করে ব্যবসাকে বড় হতে সাহায্য করে, আর সবচেয়ে বড় কথা, কোম্পানির মালিকানা নিজের কাছেই থাকে। কিন্তু দুটো বড় সমস্যাও আছে। এক, আপনাকে সুদ দিতে হবে, আর দুই, নতুন বা ছোট কোম্পানির জন্য এই লোন পাওয়াটা বেশ কঠিন, কারণ ব্যাংকগুলো নিজেদের সেফ রাখার জন্য প্রায়ই কোনো না কোনো সিকিউরিটি বা কোল্যাটেরাল চায়। আচ্ছা, বড় বড় বিনিয়োগ তো হলো, কিন্তু ব্যবসার আসল চ্যালেঞ্জটা কিন্তু প্রতিদিনের, মানে ডেইলি অপারেশন চালানো আর ক্যাশ ফ্লো ঠিক রাখা। পিক্সেল প্যান্ট্রি এখন এই চ্যালেঞ্জটাই ফেস করছে। দেখুন, প্রত্যেকটা আর্থিক সমস্যার জন্য তো আর একই সমাধান হয় না, তাই না? ছোটখাটো শর্ট টার্ম ক্যাশের ঘাটতি মেটানোর জন্য ব্যাংক ওভারড্রাফট দারুণ ফ্লেক্সিবল একটা টুল। আবার যখন লম্বা সময়ের প্ল্যানিংয়ের জন্য টাকা দরকার, তখন ব্যাংক লোনই ভরসা। আসল কথা হলো প্রয়োজনটা বুঝে সঠিক টুলটা বেছে নেওয়া। ট্রেড ক্রেডিটকে বলা যেতে পারে ব্যবসার দুনিয়ার একটা সাইলেন্ট হিরো। এটা এতটাই কমন যে আমরা প্রায় এর গুরুত্বটা খেয়ালই করি না। সহজ করে বললে, সাপ্লায়ার আর বায়ারের মধ্যে এটা একটা ভরসার সম্পর্ক। মানে আজ জিনিস নাও, টাকাটা 30 বা 60 দিন পরে দিও। এই ছোট ব্যাপারটা যে কত ব্যবসাকে বাঁচিয়ে রাখে। এই তথ্যটা একবার ভাবুন তো। আমেরিকার পুরো ব্যাংকিং সিস্টেম যত টাকা লোন দেয়, তার থেকেও বেশি টাকা লেনদেন হয় এই ট্রেড ক্রেডিটের মাধ্যমে। এর মানে এটা অর্থনীতির একটা অদৃশ্য কিন্তু অসম্ভব শক্তিশালী ইঞ্জিন, যা বিশ্বজুড়ে কোটি কোটি ব্যবসাকে প্রতিদিন সচল রাখছে। পিক্সেল প্যান্ট্রির গল্পে এখন আর একটা নতুন মোড়। কোম্পানিটা এখন বেশ ভালোভাবেই দাঁড়িয়ে গেছে। এর কাছে এখন মূল্যবান অ্যাসেট আছে, যেমন কাস্টমারদের কাছ থেকে পাওয়া ইনভয়েস মানে বিল, আর স্টকে থাকা পণ্য। এই অ্যাসেটগুলোকেও কিন্তু টাকা তোলার কাজে লাগানো যায়। অ্যাসেট বেসড লেন্ডিং বা এবিএল এর আইডিয়াটা খুব ইন্টারেস্টিং। এখানে ঋণদাতা আপনার কোম্পানির ক্রেডিট হিস্ট্রির চেয়েও বেশি গুরুত্ব দেয় আপনার হাতে থাকা অ্যাসেটগুলোকে। মানে আপনার কাস্টমারদের কাছে কত টাকা পাওনা আছে বা আপনার গুদামে কত টাকার মাল আছে, তার উপর ভিত্তি করেই আপনাকে লোন দেয়া হবে। এই 85% সংখ্যাটা কিন্তু ছোট নয়। ভাবুন তো, আপনার কাস্টমারদের কাছে যে টাকাটা পাওনা আছে, তার প্রায় 85 ভাগই আপনি লোন হিসেবে অগ্রিম পেয়ে যেতে পারেন। এটা যে কোনো ব্যবসার জন্য হঠাৎ করে ক্যাশ ফ্লো বাড়ানোর একটা অসাধারণ শক্তিশালী উপায়। তো এই লোনটা পাওয়া যায় কিভাবে? এর একটা বেশ গোছানো প্রক্রিয়া আছে। ঋণদাতারা প্রথমে খুব ভালোভাবে আপনার ব্যবসার সবকিছু খতিয়ে দেখে, আপনার অ্যাসেটগুলোর ভ্যালু ঠিক করে, আর তারপর সব আইনি কাগজপত্র তৈরি করে লোনটা দিয়ে দেয়। পুরো প্রক্রিয়াটাই খুব স্বচ্ছ আর ডেটা নির্ভর। এবার পিক্সেল প্যান্ট্রির গল্পে একটা হাই গ্রোথ ফেজ এসেছে। কোম্পানিটা এখন দারুণ সফল আর খুব দ্রুত স্কেল করতে চায়। কিন্তু ফাউন্ডাররা কোম্পানির মালিকানার খুব বেশি অংশ ছাড়তে রাজি নন।
এই পর্যায়ে তাদের এমন একটা ফাইন্যান্সিয়াল সলিউশন দরকার যা দ্রুত গ্রোথ দেবে কিন্তু মালিকানা কেড়ে নেবে না। এইখানেই এন্ট্রি হয় ভেঞ্চার ডেটের। এটা সেই সব কোম্পানির জন্য যারা রকেটের গতিতে বড় হতে চায়। সাধারণ ব্যাংক লোন আপনার অতীত দেখে, আর ভেঞ্চার ডেট বাজি ধরে আপনার ভবিষ্যতের উপর। এটা একটা স্পেশালাইজড টুল যা ঠিক সময়ে ঠিকভাবে ব্যবহার করতে পারলে পুরো খেলার মোড় ঘুরিয়ে দিতে পারে। কিন্তু একটা কথা পরিষ্কার, ভেঞ্চার ডেট কিন্তু সবার জন্য নয়। ঋণদাতারা কাদের খুঁজে? এমন স্টার্টআপ যাদের পেছনে অলরেডি বড় ভেঞ্চার ক্যাপিটাল বা ভিসিদের সাপোর্ট আছে। কেন? কারণ এটা একটা আস্থার প্রতীক, আর যাদের একটা স্টেডি রেভিনিউ আসছে যা প্রমাণ করে যে তাদের বিজনেস মডেলটা কাজ করছে। এই দুটো জিনিস ছাড়া ভেঞ্চার ডেট পাওয়া প্রায় অসম্ভব। এখানে ফাউন্ডারদের জন্য সবচেয়ে বড় সিদ্ধান্তটা নিতে হয়। এটাই সেই $1 মিলিয়ন কোয়েশ্চেন। টাকা ধার নেবেন নাকি কোম্পানির অংশীদারিত্ব বেচে দেবেন? ভেঞ্চার ডেট নিলে মালিকানা প্রায় পুরোটাই বেঁচে যায়, কিন্তু এটা একটা লোন যা আপনাকে শোধ করতে হবে। অন্যদিকে ইকুইটি ফান্ডিংয়ে টাকাটা ফেরত দিতে হয় না, কিন্তু তার বদলে কোম্পানির একটা বড় অংশের মালিকানা অন্যের হাতে চলে যায়। তো প্রশ্নটা হলো, ঠিক কোন পরিস্থিতিতে ভেঞ্চার ডেটের রাস্তাটা বেছে নেওয়া বুদ্ধিমানের কাজ? চলুন এর উত্তরটা খোঁজা যাক। একজন স্মার্ট ফাউন্ডার ভেঞ্চার ডেটকে শুধু টাকা হিসেবে দেখেন না, দেখেন একটা স্ট্র্যাটেজিক চাল হিসেবে। যেমন ধরুন, দুটো বড় ফান্ডিং রাউন্ডের মাঝখানে সময় কেনা, যাতে কোম্পানিকে আরও একটু ভালো পজিশনে নিয়ে যাওয়া যায়। অথবা ধরুন, মার্কেট যখন ডাউন, তখন কম ভ্যালুয়েশনের শেয়ার বিক্রি না করে ভেঞ্চার ডেট নিয়ে কাজ চালিয়ে যাওয়া। এটা আসলে সময় আর সুযোগ কেনার একটা দারুণ উপায়। তাহলে পুরো ব্যাপারটা কি দাঁড়ালো? আমরা শুরু করেছিলাম একজনের পার্সোনাল সেভিংস দিয়ে, তার নিজের স্বপ্নের উপর বিশ্বাস দিয়ে, আর সেখান থেকে ব্যবসার গ্রোথের প্রত্যেকটা ধাপে আমরা দেখলাম কিভাবে নতুন নতুন ফাইন্যান্সিয়াল টুলস কাজে লাগছে। আসলে সঠিক সময়ে সঠিক টুলটা ব্যবহার করতে পারাই হলো সাফল্যের আসল চাবিকাঠি। শেষ পর্যন্ত ফান্ডিং বা অর্থায়ন নিজেই কোনো লক্ষ্য নয়, এটা লক্ষ্য পূরণের একটা উপায় মাত্র। এটা একটা টুলকিট, আর যে কোনো টুলকিটের মতোই আসল প্রশ্নটা হলো, এই টুলকিটটা দিয়ে কি অসাধারণ কিছু তৈরি করা হবে, কোন আইডিয়াকে বাস্তবে রূপ দেওয়া হবে।